নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কোনো একটা বইয়ের কথা বলবো না, আজকে একটা টপিকের ওপর কথা বলবো। টপিকটা হলো শিশু পাচার। এই শিশু পাচারের ওপর দুটো উপন্যাসের কথা বলবো আপনাদের। দুজন আলাদা আলাদা লেখক লেখিকার লেখা দুটো উপন্যাসের কথা। তাহলে শিশু পাচার এই টপিকের ওপর প্রথমে যেই বইটা আপনাদেরকে দেখাবো সেটা হলো সায়ন্তনী পুততুণ্ডর লেখা জিঙ্গল বেল। এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এই বইটার মোট পাতার সংখ্যা হচ্ছে 198 আর এর দাম হচ্ছে 200 টাকা। মানে লাস্ট যখন এটা অ্যাভেলেবেল ছিল তখন এটার দাম ছিল 200 টাকা। বর্তমানে কিন্তু বইটা অ্যাভেলেবেল নয়। এরপরে যখন আবার এটা পাওয়া যাবে তখন হয়তো বইটার দাম বেড়ে গেলেও যেতে পারে। লাস্ট যে দামটা ছিল, আমি যে দামে কিনেছিলাম সেই দামটাই আমি আপনাদেরকে বললাম। এখানে আমরা দেখতে পাই সুস্মিতা অধিকারী নামে একজন মহিলা, তিনি একটি অনাথ আশ্রম চালান। আর এই অনাথ আশ্রম থেকেই শিশুদেরকে দরকার মতো পাচার করা হয়। বিভিন্ন লোক তাদের বিভিন্ন প্রয়োজনে এই অনাথ আশ্রম থেকেই শিশুদেরকে নিয়ে যায়। যেমন বাবু মণ্ডল নামে এক ব্যক্তি, সে এই অনাথ আশ্রম থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে যায় এবং তাদেরকে দিয়ে সে ভিক্ষে করায়। তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হয় না, তাদের উপর অত্যাচার করে তাদের চেহারাকে কঙ্কালসার বানিয়ে রাখা হয় যাতে তারা বেশি বেশি করে ভিক্ষে পায়। তারপর সেই সমস্ত ছেলেমেয়েরা একটু বড় হলে তাদেরকে পকেটমারের কাজে লাগানো হয় এবং এই সমস্ত বাচ্চারা যে ভিক্ষে করে বা পকেটমার করে যে সমস্ত টাকা নিয়ে আসে সেই টাকা কিন্তু বাবু মণ্ডল নিজের কাছে রেখে দেয়। মানে এটাই কিন্তু তার উপার্জন। আবার আন্নাকালী তার বাজি তৈরির কারখানায় ছোট ছোট শিশুদেরকে শিশু শ্রমিক হিসেবে কাজে লাগায়। আর মেয়েরা একটু বড় হলে তাদেরকে হয়তো কোনো বাড়ির পরিচারিকার কাজে বা যৌনকর্মী হিসেবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। ফুটপাতের এক পাগলির জন্য হঠাৎ করেই একদিন ফাঁস হয়ে যায় সুস্মিতার এই অনাথ আশ্রমের পেছনে শিশু পাচারের কাহিনী। ঝাঁপিয়ে পড়ে মিডিয়া, আর এরই মধ্যে উঠে আসে এক সান্টা ক্লজ। অ্যাংরি ইয়াং ম্যান এই সান্টা ক্লজটি শিশুদেরকে উদ্ধার করার কাজে এগিয়ে আসে। শিশুদেরকে নিয়ে কারবার করা এই সমস্ত ঠেকগুলো একের পর এক ধ্বংস করতে থাকে কিন্তু সান্টা ক্লজ। কিন্তু গাছের কিছু ডালপালা ভেঙে কোনো লাভ নেই যতক্ষণ না মেইন গাছটাকে সমূলে উৎপাটিত করা যাচ্ছে, অর্থাৎ শিশু পাচারের মূল কেন্দ্রটিকে যতক্ষণ না বন্ধ করা যাচ্ছে। কিন্তু সেই মূল কেন্দ্রের রাশ ধরে রয়েছে এক সাংঘাতিক মহিলা। সেই গাছ কি সমূলে উৎপাটিত করতে পারবে সান্টা ক্লজ? আর আমাদের এই সান্টা ক্লজও কিন্তু প্রথম জীবনে খুব একটা সাদা চরিত্রের মানুষ ছিল না। তাহলে হঠাৎ করে তার জীবনে এই আমূল পরিবর্তন হলো কিভাবে? আর কেনই বা সে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে একটি বিশেষ শিশুকে? কে সেই শিশু? কি সম্পর্ক তার সাথে সান্টা ক্লজের? শেষ পর্যন্ত কি সেই শিশুর খোঁজ পেল সে? আর সুস্মিতা অধিকারী নিজে একজন মা হয়ে কি করে তিনি অন্য শিশুদের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারেন? আর তার নিজের সন্তান টিটো, তার সাথেই বা কিরকম ব্যবহার করেন তিনি? বিল্টু, রুক্মিণী, রাকা, পাঁচু, টিটো, বেবি নক্ষত্র, এদের প্রত্যেকের চমকপ্রদ কাহিনী যদি আপনি পড়তে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই বইটা পড়ে দেখতে হবে। সায়ন্তনী পুততুণ্ডর লেখা জিঙ্গল বেল, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। সায়ন্তনী পুততুণ্ডর এই বইটার মধ্যে কিন্তু বেশ কিছু অতি নাটকীয়তা ব্যাপার রয়েছে, মানে অনেকটা সিনেম্যাটিক ব্যাপার স্যাপার। এই গল্পটাকে নিয়ে কিন্তু রীতিমতো একটা সিনেমাও তৈরি করা যায়। কিন্তু সায়ন্তনী পুততুণ্ডর জিঙ্গল বেল এই বইটাকে নিয়ে ইতিমধ্যে কোনো সিনেমা তৈরি হয়ে গেছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই। কিন্তু রীতিমতো সিনেমা তৈরি সব রকম রসদই এর মধ্যে রয়েছে। একা সান্টা ক্লজের বিভিন্ন ডেরায় গিয়ে হামলা, গুন্ডাদের সঙ্গে মোকাবিলা, পুলিশের এনকাউন্টার, পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো, মোমবাতি মিছিল, সব রকমের মাল মশলা কিন্তু এর মধ্যে মজুদ রয়েছে। তো আপনারা যদি শিশু পাচারকে নিয়ে একটা বেশ চমকপ্রদ একটা গল্প পড়তে চান তাহলে কিন্তু এই বইটা পড়ে দেখতে পারেন, জিঙ্গল বেল, সায়ন্তনী পুততুণ্ডর লেখা। শিশু পাচারের কথা বললাম, এখানে কিন্তু একদম ছোট বাচ্চা নেই, একটু বড় ছেলে মেয়েদের কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নারী পাচারেরও একটা ব্যাপার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নারী পাচারেরও অনেকগুলো ঘটনা রয়েছে। এরপর শিশু পাচার নিয়ে যে বইটার কথা বলবো সেখানে কিন্তু একদম সদ্যজাত শিশুদেরকে পাচার করা হচ্ছে। আমি এখন যে বইটার কথা বলতে যাচ্ছি সেটা হলো ইন্দ্রনীল সান্যালের লেখা পণ্যভূমি। বইটি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে। বর্তমানে এই বইটার দামও কিন্তু 200 টাকা। এখানে আমরা দেখতে পাই
পথিক এবং দিঠি চ্যাটার্জি নামে এক ডাক্তার দম্পতিকে। এদের মধ্যে দিঠি মাদকাসক্ত হয়ে মায়াগ্রাম নামে এক রিহ্যাব সেন্টারে ভর্তি হয়। শহর থেকে বেশ কিছুটা দূরে এক নিরিবিলি পরিবেশে মায়াগ্রাম নামের এই রিহ্যাব সেন্টারটি চালান গুরুপ্রসাদ নামের এক ডাক্তার। সবাই তাকে গুরুজি বলেই ডাকে। রিহ্যাব থেকে যখন বাড়ি ফেরে দিঠি, ঠিক তার 2-3 দিন আগে থেকেই তার স্বামী পথিক নিখোঁজ। পুলিশের তদন্ত করছে এবং মিডিয়াও কিন্তু অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে ডাক্তার পথিকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তা সত্ত্বেও দিঠি কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকে না। সে নিজেও পথিকের সন্ধানে নেমে পড়ে এবং তাকে সাহায্য করতে এগিয়ে আসে প্রকাশ ঘোষাল বা পেলে। এই পেলের সাথে রিহ্যাবেই দিঠির বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। পথিকের অনুসন্ধান করতে গিয়ে দিঠি জানতে পারে পথিক যে হাসপাতালের সাথে যুক্ত ছিল সেটা আসলে একটা শিশু পাচারকারী চক্র। কিন্তু এরকম একটা চক্রের মধ্যে কিভাবে ঢুকলো পথিক? সে কি তবে প্রচুর টাকার লোভে নিজের ইচ্ছাতেই এই চক্রের মধ্যে প্রবেশ করেছে, নাকি নিজের অজান্তেই এই ফাঁদে পা দিয়েছে সে? পথিক এখন কোথায়? সে কি দিঠির অবর্তমানে ফুর্তি করার জন্য কোথাও ঘুরতে গেছে, নাকি শিশু পাচারকারী চক্রের লোকেরা তাদের কোনো গোপন খবর জেনে যাবার জন্য পথিককে সরিয়ে দিয়েছে? সে বেঁচে আছে তো? এইসব নানা প্রশ্ন এসে ভিড় করতে থাকে দিঠির মাথায়। আর এইসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দিঠি মরিয়া হয়ে পথিককে খুঁজতে থাকে। আর এই খোঁজ করতে করতেই তার সামনে একের পর এক সত্য উদ্ঘাটন হতে থাকে। সে জানতে পারে প্রতি বছর কত কত নিঃসন্তান বিদেশি দম্পতি ভারতবর্ষ থেকে শিশু দত্তক নিয়ে যান কত লাখ লাখ টাকার বিনিময়ে। কিভাবে গোপনে তাদের হাতে সেই সব শিশুদেরকে তুলে দেয় এই শিশু পাচারকারী দলগুলো, আর কিভাবে এই সব শিশুদের জোগাড় করা হয়, সেই সব বর্ণনা পড়তে পড়তে সত্যি চমকে উঠতে হয়। আর শিউরে উঠতে হয় সেই শিশু পাচারকারী দলের যে প্রধান, তার গল্প পড়তে পড়তে। একটা মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে তা এই মানুষটার কথা পড়তে পড়তে সত্যি অবাক হয়ে যেতে হয়। কিন্তু গল্পের একদম শেষ পর্যায়ে গিয়ে একটু আবার আমাদের দ্বন্দ্বেও পড়তে হয় যে মানুষটা কি সত্যি সত্যি খুব নিষ্ঠুর, নাকি তার এই নিষ্ঠুরতার আড়ালে অন্য কোনো একটা মানুষ লুকিয়ে আছে। আর এই দিঠি আর পেলে তারা কি পারবে এই শিশু পাচারকারী দলকে পুলিশের হাতে ধরিয়ে দিতে, নাকি তারা নিজেরাই এই চক্রের চক্রব্যূহে আটকে যাবে? পথিককে কি খুঁজে পাওয়া যাবে? এই সব কিছু প্রশ্নের উত্তর পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্দ্রনীল সান্যালের এই বইটা পড়তে হবে, পণ্যভূমি। লেখকের কিছু কিছু বইয়ের মধ্যে যেমন বেশ কিছু অতি নাটকীয়তা দেখতে পাই, এই বইটার মধ্যে কিন্তু কিছুটা সেরকম আছে অতি নাটকীয়তা, কিন্তু সেটাকে কিন্তু এই বইটার পরিপ্রেক্ষিতে খুব একটা খারাপ লাগে না, খুব একটা বেশি বাড়াবাড়ি মনে হয়নি। কারণ দুটি তরুণ তরুণী তারা নিরস্ত্র অবস্থায় একটা শিশু পাচারকারীর মতো এরকম একটা দলের বিরুদ্ধে মোকাবিলা করতে যাচ্ছে এবং প্রাথমিক অবস্থায় পুলিশও তাদের কোনো রকম সাহায্য করছে না, বরং তাদের বিরোধিতাই করছে। এরকম অবস্থায় ওরকম দু একটা ছোটোখাটো অতি নাটকীয় ব্যাপার খুব একটা বাড়াবাড়ি বলে মনে হয় না, বেশ মানানসই মনে হয়। ইন্দ্রনীল সান্যালের লেখা বললে আমাদের মাথার মধ্যে কিন্তু মেডিকেল থ্রিলারের কথা চলে আসে। যদিও এর টপিকটা হচ্ছে একটা শিশু পাচার, কিন্তু তার মেডিকেলের অনেক কিছু ব্যাপার স্যাপার এর সাথে জড়িয়ে আছে, সেই হিসাবে এটাকে মেডিকেল থ্রিলার বলাই যায়। আর ইন্দ্রনীল সান্যালের বই পড়তে পড়তে আমরা অনেক কিন্তু মেডিকেল টার্মের সাথে পরিচিত হয়ে যাই। এই বইটার মধ্যেও কিন্তু সেরকম বেশ কিছু মেডিকেল টার্মের সাথে আমরা পরিচিত হই। শিশু পাচার যদিও ব্যাপারটা খুব একটা ভালো জিনিস নয়, কিন্তু আমাদের সমাজের এই অন্ধকার দিকটার সম্বন্ধে আমার মনে হয় প্রত্যেকেরই আমাদের জানা উচিত এবং সচেতন থাকা উচিত। সেজন্য শিশু পাচারের ওপর দুটো বইয়ের কথা আজকে আমি আপনাদেরকে বললাম। পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।